সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে আমাদের নতুন পর্ব শুরু হচ্ছে, সেটা হচ্ছে অধ্যায় 7.2। ইতিপূর্বে কিন্তু অধ্যায় 7.1 তোমাদের সামনে আলোচনা করেছি, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তো এরই ধারাবাহিকতা আমাদের কিন্তু আজকে হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ। ঠিক আছে, তাহলে ত্রিকোণমিতিক সমীকরণ কি হবে? আমরা জানি যে এক বা একাধিক ত্রিকোণমিতিক অনুপাত বিশিষ্ট সমীকরণকে বলা হয় ত্রিকোণমিতিক সমীকরণ। তো ত্রিকোণমিতিক অনুপাত আমাদের আছে কিন্তু মূলত 6টি: সাইন, কস, টেন, কট, সেক এবং কোসেক থিটা। তো এই এক বা একাধিক ত্রিকোণমিতিক অনুপাত বিশিষ্ট সমীকরণকে বলা হবে ত্রিকোণমিতিক সমীকরণ। তো এগুলিকে আমরা কিভাবে সমাধান করব, এটা হচ্ছে আমাদের মুখ্য বিষয়। তো আমাদের যে কেসগুলি হইতে পারে, ঠিক আছে, যে কেসগুলি হইতে পারে, এই কেসগুলি নিয়ে আমরা আলোচনা করব। কি কি সমস্যার সম্মুখীন আমরা হব এগুলি সমাধান করতে গিয়ে, এবং ওই সময় আমরা কি পদক্ষেপ নিতে পারি এগুলি তোমাদের সামনে উপস্থাপন করব। তাহলে প্রথমেই শুরু হচ্ছে আমাদের সাইন থিটা নিয়ে কাজ। দেখো y = সাইন থিটা, ঠিক আছে। তো সাইন থিটা সমান আমরা কিন্তু জানি, দেখো এখানে আমরা ধরে নিচ্ছি যে এই OX, হ্যাঁ, OX রেখা বরাবর আদি অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে থিটা অ্যাঙ্গেলে ঘুরে একটা রশ্মি উভি অবস্থানে আসলো। উভির উপর একটা বিন্দু আমরা নিলাম P(x(y), ঠিক আছে। তাহলে এখান থেকে লম্বটা নিই আমরা PM, তাহলে এটা অবশ্যই হচ্ছে y, এটা হচ্ছে x। তাহলে আমরা OP সমান কি পাবো? r, ঠিক আছে। OP সমান r, সেটা কিভাবে? যে r = √x²y², মানে অতিভুজ স্কোয়ার স্কোয়ার রুট অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এটাকে করলে কিন্তু আমরা r পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা কিন্তু জানি যে সাইন থিটা সমান, দেখো সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে y/r, ঠিক আছে, y/r। তো এখান থেকে আমরা যে জিনিসটা লক্ষ্য করব সেটা হচ্ছে, দেখো আমরা জানি যে এই যে এখানে যদি P(x(y) বিন্দুটি হয়, তাহলে এখানে কিন্তু এটা y, এটা হচ্ছে x, ঠিক আছে। তাহলে দেখো সাইন থিটা মূলত লম্ব এবং অতিভুজের উপর সম্পর্ক, অতিভুজের উপর নির্ভরশীল, অর্থাৎ y এবং r এর উপর নির্ভরশীল। তো r কিন্তু সবসময় কনস্ট্যান্ট, এটার মান কোনো পরিবর্তন হবে না। y সবসময় পরিবর্তনশীল, কারণ এই যে এটা যতই ঘুরতেছে, দেখো y কিন্তু, দেখো y এর মান এই যে এখানে যদি থাকে একরকম এতটুকু, এখানে থাকলে একরকম, এখানে থাকলে একরকম, ঠিক আছে, এদিকে থাকলে একরকম, y এর মানটা কিন্তু সবসময় চেঞ্জ হচ্ছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে, দেখো সাইন থিটা = 0, এটার সমাধান কি হবে, ঠিক আছে। তো সাইন থিটা 0 মানে কি? এই যে y এর মান যখন 0 হবে, হ্যাঁ, এটা সমান 0 কখন হবে? y যখন 0 হবে, মানে লম্বের মান যেখানে 0 হবে তখনই কিন্তু সাইন 0 হবে। তো লম্ব কোথায় কোথায় 0? দেখো এই যে x অক্ষ বরাবর কিন্তু লম্ব 0, আবার x অক্ষ থেকে এই যে 180 ডিগ্রি কোণে যদি এই বরাবর আসে, OX প্রাইম বরাবর যদি আসে রেখাটা, রশ্মিটা, তাইলে কিন্তু এই বরাবর আমরা জানি এই লম্বের মান 0, ঠিক আছে। যে এই বরাবর যদি আমরা একটা রেখা টানি, রেখা টানলাম, তাহলে এই বরাবর লম্বের মান 0, এই বরাবর লম্বের মান 0। তার মানে যখন রশ্মিটা x অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে তখন কিন্তু y এর মান 0, যখন 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে তখনও y এর মান 0, ঘুরে যখন 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে তখনও 0, পরে আবার যখন এখান থেকে আবার আরও 180 ডিগ্রি কোণে ঘুরে আসে তখনও 0। তাহলে আমরা বলতে পারি সাইন থিটা 0 হবে যখন থিটার মান কি হবে? n π এর গুণিতক। n π এর গুণিতক মানে কি? প্রথমে 0, পরে প্লাস মাইনাস পাই, মানে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে প্লাস পাই, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে মাইনাস পাই। তো চিন্তা করো, এখানে 0, আবার এই যে এখানে 0 লম্বের মান, মানে পাই অ্যাঙ্গেলে 0-তে পাইয়ে, আবার এখানে কি 2π, এখান থেকে এই পর্যন্ত ঘুরলো, তাইলে এখানে 2π, ঠিক আছে। তাহলে পাইয়ের গুণিতক প্লাস মাইনাস পাই, আর যদি এইভাবে ঘুরে আসে তাহলে হবে মাইনাসের পাই, প্লাস মাইনাস পাই প্লাস মাইনাস 2π, এইভাবে কিন্তু চলতে থাকবে, প্লাস মাইনাস 3π। অর্থাৎ যে বিন্দুতে পায়ের মানটা, মানে এই থিটার মান পায়ের গুণিতক, সেখানে হবে সাইন 0 হয়ে যাবে। তাহলে সাইন থিটা = 0 হলে আমরা থিটা = কি পাচ্ছি? n π, যেখানে n∈z, ঠিক আছে, n∈z 0 সহ প্লাস মাইনাস সকল মান। তার মানে আমরা একটা সমাধান পেয়ে গেলাম যে সাইন থিটা যদি 0 হয় থিটা = হবে n π। n π যদি আমরা এখানে বসাই দিই, n এর যে কোনো মানের জন্য সাইনের মান অলওয়েজ 0 হবে, ঠিক আছে, এটা আমরা পাইলাম। নাম্বার 2, দেখো cos থিটা 0। তো cos থিটা যদি আমরা নিই, তো আমরা জানি cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, এই যে ভূমি বাই অতিভুজ।
তাইলে cos থিটা শূন্য হবে কখন? যদি x শূন্য হয়। x মানে কি? ভূমি যেখানে শূন্য হবে। তাইলে আমরা ধরে নিচ্ছি যে একটি রশ্মি এখানে আসলো, হ্যাঁ এখানে আসলো, এখান থেকে আমরা PM লম্বটা নিই। তো ভূমির মান শূন্য হয় কোথায়? দেখো ভূমি কিন্তু এইটা, এই রশ্মিটা ঘুরে যখন ঠিক এখানে আসবে, এই যে এই বরাবর আসবে, তখন কিন্তু এই রেখার উপরে কোনো ভূমি নেই, ঠিক আছে? তার মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন ঘুরে যায় রশ্মিটা, তখন কিন্তু এই যে x এর মান শূন্য। এখান থেকে ঘুরে যখন আবার এখানে আসবে, ঠিক আছে, তখন কিন্তু আবার শূন্য। এখানে হচ্ছে 3π/2, আমরা জানি এখানে হচ্ছে π/2। এখান থেকে আবার ঘুরে যখন এখানে আসবে, এটা কিন্তু হবে 5π/2। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 90 ডিগ্রির বিজোড় গুণিতকগুলিতে এই কজের মান কিন্তু শূন্য হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে x অক্ষের উপর লম্ব, অর্থাৎ যে বিন্দুতে বা যে বিন্দুতে এই রশ্মিটি x অক্ষের উপর লম্ব হবে, ওই সব বিন্দুতে এই cos শূন্য হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি যে cos শূন্য তখনই হবে, দেখো cos থিটা শূন্য তখনই হবে যখন থিটা π/2, হ্যাঁ 3π/2, 5π/2 এইভাবে চলতে থাকবে, ঠিক আছে? তার মানে cos থিটা = 0 হলে থিটা = আমরা কি লিখতে পারি? 2n+1 π/2, ঠিক আছে? এটা আমরা লিখতে পারি। 2n+1 অলওয়েজ বিজোড় সংখ্যা নির্দেশ করে। 0 হইলে n এর মান 0 হইলে 1, 1 হইলে 3, 2 হইলে 5, 3 হইলে 7, এইভাবে চলতে থাকবে, ঠিক আছে? তার মানে cos থিটা 0 হইলে থিটা = 2n+1 π/2, এটা আমরা পেয়ে গেলাম। তো এখন দেখো, আমরা দেখব যদি 0 না হয় সেক্ষেত্রে কি হবে। আচ্ছা, তো আমরা কি পাইলাম যে sin থিটা 0 হলে, sin থিটা 0 হলে থিটা = nπ, সমাধান হবে থিটা = nπ। cos থিটা 0 হলে থিটা হবে 2n+1 π/2, ঠিক আছে? এইটা হবে। এখন আমরা জানি কজের সাইনের উল্টা হচ্ছে কোসেক, হ্যাঁ কোসেক থিটা যদি 0 হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আমরা জানি কোসেক থিটাকে লেখা যায় কি? কোসেক থিটা হবে 1/sin থিটা, তাই না? = 0। তাহলে কোসেক থিটার মান শূন্য হবে কোথায়? সেটা হচ্ছে সাইন যেখানে শূন্য ওগুলি ব্যতীত, ঠিক আছে? সাইন যেখানে শূন্য ওগুলি কিন্তু হইতে পারবে না, ঠিক আছে? সাইন যেখানে শূন্য ওগুলি হইতে পারবে না। তাহলে সাইন কোথায় শূন্য? nπ, কারণ শূন্য হইলে তো এখানে অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে কোসেক থিটা 0 হইলে থিটা = হবে এই যে এটা, থিটা = হবে সকল আর বাদ যাবে nπ, এটা হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমরা 0 যদি না হয় সেই ক্ষেত্রে কি হবে? sin থিটা k হয়। sin থিটা যদি k হয়, মানে শূন্য যদি না হয়, যেখানে k এর মান -1 থেকে বড় এবং +1 থেকে ছোট, এর মধ্যে সীমাবদ্ধ, ঠিক আছে? তাইলে আমরা ধরে নিচ্ছি যে sin থিটা sin আলফা, k সমান আলফা, k সমান sin আলফা, ঠিক আছে? এটা আমরা ধরে নিচ্ছি। তো sin থিটা যদি sin আলফা হয়, থিটা কি হবে? দেখো এখান থেকে আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে হবে sin থিটা sin আলফা = 0। তাহলে sin a sin b, সূত্র হচ্ছে 2 cos a + b/2, a + b/2 sin a - b/2, এই যে এটা আসে। তাহলে এটাও শূন্য, এটাও শূন্য, আমরা জানি, ঠিক আছে? তাহলে আমরা যদি অগ্রসর হই এটার দিকে, দেখো কি আসবে? এখান থেকে আমরা পাই দুইটা ফ্যাক্টরের গুণফল শূন্য, মানে এটাও শূন্য, এটাও শূন্য। তার মানে আমরা লিখতে পারি cos থিটা + আলফা /2 = 0। তাহলে cos থিটা যদি শূন্য হয়, যে cos থিটা শূন্য হলে থিটা কি? 2n+1 π/2, 2n+1 π/2, এটা আমরা পাই। তো এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু প্লাস মাইনাস। আচ্ছা, থিটা আমরা লিখতে পারি থিটা + আলফা 2 দ্বারা যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে 2n+1 π, এটা আসবে। তাহলে ফাইনালি আসতেছে থিটা আলফা, ওই পাশে গিয়ে মাইনাস 2n+1 π মাইনাস হচ্ছে আলফা, ঠিক আছে? এটা তো চিন্তা করো, এখান থেকে আমরা যদি এটাকে জেনারেল ফর্মে লিখি তাহলে এটা কিন্তু লেখা যাবে এইভাবে 2nπ + -1 টু দি পাওয়ার 2n+1 আলফা, ঠিক আছে? যদি
এই যে এটা যেহেতু বিজোড়, 2n+1 যেহেতু বিজোড়, n এর যে কোনো মানের জন্যই তো এটা মাইনাস, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, কোনো সমস্যা নাই। মাইনাস আলফা যেই কথা, -1^2n+1 আলফা একই কথা, কারণ এইটা পাওয়ার মানে মাইনাসের উপর বিজোড় পাওয়ার থাকলে আমরা জানি মাইনাসটা মাইনাস থেকে যায়, তাহলে সেক্ষেত্রে মাইনাসে প্লাসে এখানে কিন্তু মাইনাস হবে। তো এইটা যে কথা, এটা একই কথা লেখা যাবে। দ্বিতীয় কাজ হচ্ছে sin θ-α/2, এটা নিয়ে কাজ করা। দেখো এরপরে হচ্ছে sin θ-α, θ-α/2 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে sin θ 0 হলে θ ইকুয়ালস টু nπ, ঠিক আছে, θ ইকুয়ালস টু nπ। তাহলে এখান থেকে আমরা কি পাবো, θ-α ইকুয়াল টু 2nπ, ঠিক আছে, 2nπ। তাহলে θ ইকুয়ালস টু হবে 2nπ প্লাস আলফা, ঠিক আছে। তাই এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে 2nπ প্লাস -1^2n আলফা। যেহেতু 2n অলওয়েজ জোড় সংখ্যা, তাহলে মাইনাসের উপর 2n মানে কি, এটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা যে কথা, এটা একই কথা, আমরা জেনারেল ফর্মে করলাম। তো চিন্তা করো, এটা হচ্ছে 2 নাম্বার আর এটা হচ্ছে আমরা দিচ্ছি 1 নাম্বার। তাহলে 1 নাম্বারে দেখো পায়ের সহগ হচ্ছে বিজোড়, 2 নাম্বারে পায়ের সহগ হচ্ছে জোড়, ঠিক আছে। এখানে জোড়, এখানে বিজোড়। তাইলে আমরা বলতে পারি যে সকল পূর্ণ সংখ্যাই কিন্তু এই দুইটার মধ্যে আছে। এটা হচ্ছে সকল বিজোড় সংখ্যা, এটা হচ্ছে সকল জোড় সংখ্যা, ধনাত্মক ঋণাত্মক সব। তাহলে এটাকে আমরা জেনারেল 1 এবং 2 কে একসাথে আমরা কি লিখতে পারি, 1 ও 2 যদি ইমপ্লাইজ করি, তাহলে আমরা থিটা লিখতে পারি nπ প্লাস -1^n আলফা, যেখানে n বিলংস z, ঠিক আছে। যেহেতু এটা জোড় আর ওইটা হচ্ছে বিজোড় সংখ্যার গুণিতক, তাহলে জোড় বিজোড়কে একসাথে আমরা n ধরে নিছি। n হচ্ছে সকল সংখ্যা, জোড়ও আছে বিজোড়ও আছে, এটা আমরা লিখতে পারি। তাহলে n যদি জোড় হয় এটা প্লাস হয়ে যাবে, n যদি বিজোড় হয় মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আর n হচ্ছে z এর সদস্য, 0 সহ প্লাস মাইনাস সব। তার মানে আমরা কি দেখতে পেলাম এখানে, দেখো এখানে হচ্ছে আমাদের, এখানে হচ্ছে nπ sin θ ইকুয়াল টু যদি k হয়, তাহলে θ ইকুয়াল টু হয় nπ প্লাস -1^n আলফা। হ্যাঁ, এটা আসে। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে, এই সূত্রটা। আচ্ছা, আমরা সূত্র পেয়ে গেলাম। এরপরে দেখো cos θ যদি 0 না হয়, দেখো তাহলে আমাদের কি ছিল, sin θ 0 হলে θ ইকুয়ালস টু nπ, cos θ 0 হলে θ ইকুয়ালস টু ছিল 2n+1π/2, এটা। আর sin θ যদি 0 হয়, সরি sin θ যদি 0 না হয়, sin θ ইকুয়াল টু k হলে θ ইকুয়াল টু nπ প্লাস -1^n আলফা, এটা হবে। আমরা দেখছি এগুলি পাইছি। তো এখন দেখো নাম্বার 3 হচ্ছে cos θ যদি 0 না হয়, cos θ ইকুয়াল টু, আচ্ছা এখান থেকে আমরা আরেকটা সিদ্ধান্ত নিতে পারি যে sin θ ইকুয়াল টু k, sin θ নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কোসেক θ যদি k হয়, তাহলে আমরা এটা কিন্তু লিখতে পারি কোসেক θ ইকুয়াল টু কোসেক আলফা। এটা আমরা লিখতে পারি। তো কোসেক θ সমান কি 1/sin θ, আর কোসেক আলফা মানে কি 1/sin আলফা, এটা আমরা লিখতে পারি। তো আর গুণ যদি আমরা দেই, তাহলে কিন্তু আসবে লাস্টে sin θ ইকুয়াল টু sin আলফা। তো এটাকে সমাধান করলে কিন্তু আমরা দেখাইছি যে θ ইকুয়াল টু আছে nπ প্লাস -1^n আলফা, ঠিক আছে। তার মানে sin θ ইকুয়াল টু k কে সমাধান করলে θ ইকুয়াল টু nπ প্লাস -1^n আলফা, কোসেক θ ইকুয়াল টু k কে সমাধান করলেও কিন্তু θ ইকুয়াল টু nπ প্লাস -1^n আলফা, ঠিক আছে। তাহলে কোসেক θ ইকুয়াল টু k হলে এক্ষেত্রে θ ইকুয়াল টু আসবে nπ প্লাস -1^n আলফা, ঠিক আছে, দুইটাই সেম আসবে। আচ্ছা, তো এটা আমরা দেখলাম। এরপরে দেখো cos এরটা আমরা দেখব। cos θ যদি k হয়, যেখানে -1 থেকে k বড়, k আবার 1 থেকে ছোট, ঠিক আছে, এই কন্ডিশনটা যদি মানে, অর্থাৎ তার রেঞ্জ কিন্তু কখনোই -1 আর 1 কে অতিক্রম করবে না। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি k এর পরিবর্তে যে cos আলফা। তাইলে আমরা যদি এভাবে লিখি যে cos আলফা মাইনাস cos θ ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে প্রথমে কিন্তু আসবে 2 sin a প্লাস b/2, sin b মাইনাস a/2, এটা আসবে।
তো এইটাও শূন্য, দুইটা ফ্যাক্টরের গুণফল শূন্য মানে কি আলাদাভাবে শূন্য, তাহলে আমরা লিখতে পারি সাইন আলফা প্লাস থিটা বাই 2 ইকুয়াল টু শূন্য। তাহলে এখানে সাইন থিটা ইকুয়াল টু শূন্য মানে কি থিটা ইকুয়াল টু এন পাই, থিটা ইকুয়ালস টু এন পাই। তাহলে এখান থেকে আমরা পাই আলফা প্লাস থিটা ইকুয়ালস টু 2n পাই, 2n পাই। তাহলে থিটা ইকুয়ালস টু কি আসবে, থিটা ইকুয়ালস টু আসবে 2n পাই প্লাস মাইনাস আলফা নাম্বার 1। সিমিলারলি আমরা যদি এটা নিয়ে কাজ করি, সাইন থিটা মাইনাস আলফা ডিভাইড বাই 2 ইকুয়াল টু 0, তাহলে সাইন থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু n পাই, তাহলে থিটা মাইনাস আলফা বাই 2 ইকুয়াল টু হচ্ছে n পাই। তাহলে এখান থেকে আমরা পাবো থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস আলফা। তাহলে 1 এবং 2কে যদি আমরা একত্রে করি, এটাও 2n পাই, এটাও 2n পাই, এটা মাইনাস এটা প্লাস, তাহলে 1 ও 2কে একত্রে করলে দেখো কি আসে, থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, এটা আসে। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখতে পেলাম যে cos থিটা, দেখো নাম্বার, এটা ছিল আমাদের নাম্বার 1, এটা ছিল নাম্বার 2, এটা ছিল নাম্বার 3, এটা ছিল নাম্বার 4, ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 5, যে cos থিটা ইকুয়াল টু যদি cos আলফা হয় অথবা কে হয়, তাহলে থিটা ইকুয়ালস টু হচ্ছে 2n পাই প্লাস মাইনাস আলফা, এটা আমরা পাইলাম। সিমিলারলি আমরা যদি টেন থিটারটা লক্ষ্য করি, হ্যাঁ টেন থিটা, তো দেখো টেন থিটা ইকুয়াল টু যদি 0 হয়, প্রথমে টেন থিটা 0, তো টেন থিটার সমান কি আমরা জানি সাইন থিটা বাই cos থিটা, হ্যাঁ cos থিটা ইকুয়াল টু 0। তাহলে সাইন থিটা কি, সাইন থিটা হচ্ছে 0, এখান থেকে এটা গুণ করলে আরই শূন্য হয়ে যেত। তো সাইন থিটা 0 মানে কি থিটা ইকুয়ালস টু n পাই, তার মানে টেন থিটা 0 এটাকে সমাধান করলে থিটা ইকুয়ালস টু হবে n পাই। ঠিক আছে, টেন থিটা 0কে সমাধান করলে থিটা আসবে কি n পাই। তাহলে আমরা পাই গেলাম 6 নাম্বারটা। দেখো 6 নাম্বার আমরা কি পেলাম, যে টেন থিটা 0 হলে থিটা ইকুয়ালস টু n পাই। ঠিক আছে, এটা আমরা পাইলাম। তো এখন হচ্ছে টেন থিটা যদি 0 না হয় সেক্ষেত্রে কি হবে, টেন থিটা যদি 0 না হয়, টেন থিটা ইকুয়াল টু টেন আলফা হয়, সেক্ষেত্রে আমাদের আসবে, দেখো এখানে আমরা কি লিখতে পারি, টেন থিটা মাইনাস টেন আলফা ইকুয়াল টু 0। তো এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি সাইন থিটা বাই cos থিটা, হ্যাঁ মাইনাস সাইন আলফা বাই cos আলফা। তো এই দুইটাকে যদি আমরা লসাগু করি কি আসবে, cos থিটা cos আলফা, এখানে আসবে সাইন থিটা cos আলফা মাইনাস cos থিটা সাইন আলফা ইকুয়াল টু 0। তাহলে সাইন এ cos বি মাইনাস cos এ সাইন বি, তাহলে সাইন এ মাইনাস বি এর সূত্র উপরে হবে সাইন এ মাইনাস বি ডিভাইড বাই cos থিটা cos আলফা, ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে চিন্তা করো এখানে এইটা তো শূন্য হয়ে যাবে ওই পাশে গিয়ে, তাহলে থাকতেছে শুধু সাইন থিটা মাইনাস আলফা ইকুয়ালস টু হচ্ছে 0। তো সাইন থিটা যদি 0 হয়, থিটা ইকুয়ালস টু আমরা কি জানি n পাই, থিটা ইকুয়ালস টু n পাই। তাইলে আমরা এখান থেকে লিখতে পারি থিটা ইকুয়ালস টু n পাই প্লাস আলফা। ঠিক আছে, তার মানে সাইন থিটা ইকুয়াল টু টেন থিটা ইকুয়াল টু টেন আলফা হলে এর সমাধান হবে থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা, যেখানে n বিলংস z, সকল পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তো আমরা কিন্তু 7 নাম্বার পেয়ে গেলাম। 7 নাম্বার হচ্ছে আমাদের টেন থিটা ইকুয়াল টু টেন আলফা হলে থিটা ইকুয়াল টু হবে n পাই প্লাস আলফা। ঠিক আছে, এটা হবে। তো সিমিলারলি টেন থিটা টেন আলফা যদি এটা হয়, এখান থেকে আমরা কটটা বের করতে পারি, কট, হ্যাঁ কট থিটা ইকুয়াল টু যদি কট আলফা হয়, তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 বাই টেন থিটা ইকুয়াল টু এটা লিখতে পারি 1 বাই টেন আলফা। তো আর গুণ করলে কি আসবে, টেন থিটা ইকুয়াল টু টেন আলফা। তার মানে টেন থিটা ইকুয়াল টু টেন আলফা সমাধান করলে কি পাওয়া যায়, n পাই প্লাস আলফা। তার মানে কটকে সমাধান করলেও আসবে n পাই প্লাস আলফা। ঠিক আছে, আমরা দেখতে পেলাম। তো এটা হচ্ছে 8 নাম্বার, এটা হচ্ছে 8 নাম্বার, যে টেন থিটা ইকুয়াল কট থিটা, ঠিক আছে, কট থিটা ইকুয়াল টু কট আলফা, তাহলে থিটা ইকুয়ালস টু হবে n পাই প্লাস আলফা। ঠিক আছে, এটাও আমাদের প্রমাণিত। তারপরে সেক আমরা প্রমাণ করলাম। ঠিক আছে,
মানে কস যা হবে sec তার বিপরীত, তার মানে sec কজের মতোই হবে, অর্থাৎ cos থিটা ইকুয়াল টু cos আলফা। তাইলে এটা আমরা কি পাই এখান থেকে, সরি দেখো sec থিটা ইকুয়াল টু sec আলফা। তাইলে এখান থেকে আমরা লিখতে পারি cos থিটা ইকুয়াল টু cos আলফা। তাইলে আমরা কি পাই থিটা ইকুয়ালস টু 2n প্লাস n পাই প্লাস মাইনাস আলফা, 2n পাই প্লাস মাইনাস আলফা। ঠিক আছে, তার মানে sec থিটাকে সমাধান করলেও কিন্তু সিমিলার কজের মতোই আসবে। এটা হচ্ছে 9 নাম্বার, অর্থাৎ sec থিটা ইকুয়াল টু sec আলফা, এটাকে সমাধান করলে থিটা আসবে 2n পাই প্লাস মাইনাস আলফা। তো ফাইনালি আমরা কিছু স্পেশাল কেস দেখবো। দেখো স্পেশাল কেস সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে sin থিটা ইকুয়াল টু 1 হলে কি আসবে। তো sin থিটা 1 কে লেখা যায় sin 90 ডিগ্রি মানে পাই বাই 2। তো দেখো sin থিটা ইকুয়াল টু sin আলফা, তাহলে থিটা ইকুয়াল টু কি হবে n পাই প্লাস মাইনাস আলফা। আচ্ছা আমরা m ধরে নিই, m পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার m আলফা। এই যে এটা হবে, এই যে এই সূত্র অনুসারে sin থিটা ইকুয়াল টু কে, থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। এটা আমরা পাইলাম। তাহলে এই m কিন্তু জোড়ও হইতে পারে বিজোড়ও হইতে পারে। তাহলে m জোড় হলে, প্রথমে m জোড় হলে এই যে 2n হলে, তো m যদি জোড় হয় আমরা এখান থেকে কি পাই থিটা ইকুয়ালস টু, দেখো থিটা ইকুয়ালস টু হবে 2n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার 2n পাই বাই আলফা। তাহলে যেহেতু মাইনাসের উপর জোর পাওয়ার, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে এটা হবে 2n পাই প্লাস পাই বাই 2, সরি এখানে আলফা কেন পাই বাই 2 হবে। ঠিক আছে, পাই বাই 2, তাহলে এখানে পাই বাই 2। তাহলে এটাকে কিন্তু ক্যালকুলেশন করলে আমাদের যেই রেজাল্টটা আসবে সেটা হচ্ছে থিটা ইকুয়ালস টু, আমরা এটা লিখতে পারি 4n প্লাস 1 পাই বাই 2। ঠিক আছে এটা। তো আবার দেখো m যদি বিজোড় হয়, জোরের জন্য দেখলাম, বিজোড় হইলে কি অবস্থা হবে। দেখো m যদি বিজোড় হয়, বিজোড় মানে কি m এর মান 2n প্লাস 1, যদি এইটা হয় বিজোড় হয়, তাহলে বিজোড় হইলে কি হবে, এখানে হচ্ছে 2n প্লাস 1 পাই। তাহলে এখানে কিন্তু মাইনাসের উপর বিজোড় পাওয়ার মাইনাস মাইনাস থেকে যাবে পাই বাই 2। তাহলে সেক্ষেত্রে কি আসতেছে 2n পাই প্লাস পাই মাইনাস পাই বাই 2। তাহলে পাই থেকে পাই বাই 2 চলে যাবে, থাকবে আরেকটা পাই। তাহলে আমাদের থাকতেছে কি, দেখো থাকতেছে হচ্ছে থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস পাই বাই 2। তো এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আসবে 4n প্লাস 1 পাই বাই 2। ঠিক আছে, এটা আসবে। তার মানে sin থিটা ইকুয়াল টু 1 হলে আমরা একসাথে লিখতে পারি, একসাথে কিন্তু লিখতে পারি থিটা ইকুয়াল টু 4n প্লাস 1 পাই বাই 2। ঠিক আছে, এটা হচ্ছে স্পেশাল কেস। তাহলে আমরা কি পাইলাম 10 নম্বরে, যে sin থিটা ইকুয়াল টু 1 হলে, sin থিটা ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়ালস টু হবে 4n প্লাস 1 পাই বাই 2। এটা। আর আমরা যদি একসাথে লিখি, যে দেখো তারপরে হচ্ছে sin থিটা যদি মাইনাস 1 হয়, sin থিটা যদি মাইনাস 1 হয় সেক্ষেত্রে কিন্তু থিটা আসবে 4n মাইনাস 1 পাই বাই 2। ঠিক আছে, তাহলে আমরা একসাথে লিখতে পারি এটাকে, যে প্লাস মাইনাস 1 হলে sin থিটা প্লাস মাইনাস 1 হলে এখানে হবে প্লাস মাইনাস 1, 4n প্লাস মাইনাস 1 পাই বাই 2। এরপরে দেখো যদি cos থিটা 1 হয়, cos থিটা যদি 1 হয় সেক্ষেত্রে কি হবে। তো cos থিটা 1, cos থিটা মানে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তো আমরা যদি এই পাশে নিয়ে আসি সেটাকে, যে cos থিটা মাইনাস cos 0 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এটা কিন্তু cos a মাইনাস cos b এর সূত্র, 2 sin a প্লাস b বাই 2 sin b মাইনাস a বাই 2 মানে 0 মাইনাস থিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এটাও শূন্য, এটাও শূন্য। তাহলে আমরা লিখতে পারি sin থিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে sin থিটা ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু n পাই। তাহলে এখান থেকে থিটা ইকুয়াল টু 2n পাই। আবার এটা sin থিটা ইকুয়াল টু 0 হলে, তার মানে এখানে কিন্তু আমরা পাচ্ছি 0 মাইনাস থিটা বাই 2 ইকুয়াল টু 0। তাহলে sin থিটা 0 মানে কি, থিটা ইকুয়ালস টু n পাই। অথবা আমরা এখানে আরেকটু কাজ করতে পারি, সেটা হচ্ছে sin মাইনাস থিটা বাই 2। তো sin মাইনাস থিটা সমান কি মাইনাস sin থিটা, তাহলে ওই পাশে আমরা যদি গুণ দিয়ে দিই তাহলে হবে sin থিটা বাই 2। তাহলে sin থিটা 0 ইকুয়াল টু থিটা ইকুয়ালস টু n পাই।
তাহলে থিটা বাই টু ইকুয়ালস টু হচ্ছে এন পাই, তার মানে থিটা ইকুয়াল টু টু এন পাই। ঠিক আছে, থিটা ইকুয়ালস টু টু এন পাই, তার মানে কস থিটা যদি 1 হয় সরাসরি আমরা লিখতে পারবো থিটা ইকুয়ালস টু টু এন পাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পরবর্তী অঙ্ক। তাহলে 11 নম্বর আমরা কি পাইলাম, যে কস থিটা যদি 1 হয় তাহলে থিটা ইকুয়ালস টু টু এন পাই, সরাসরি আমরা লিখতে পারবো। এরপরে আরেকটা দেখো কেস, স্পেশাল কেস, সেটা হচ্ছে কস থিটা মাইনাস 1 হলে, কস থিটা মাইনাস 1 হলে কি হবে। তো কস থিটা ইকুয়ালস টু আমরা জানি 1 এর পরিবর্তে লেখা যাবে কস 0 ডিগ্রি, তো এই পাশে আসলে হবে প্লাস কস থিটা প্লাস কস 0 ইকুয়াল টু 0। তাহলে কস এ প্লাস কস বি, 2 কস এ প্লাস বি বাই 2 ডিভাইড বাই কস এ মাইনাস বি বাই 2 ইকুয়াল টু 0। তাহলে কস থিটা 0, সাইন থিটা 0, তাহলে আমরা কি পাচ্ছি কস থিটা বাই 2 ইকুয়াল টু 0। তাহলে কস থিটা 0 হলে থিটা ইকুয়াল টু কি হয়, থিটা ইকুয়ালস টু হচ্ছে 2n প্লাস 1 পাই বাই 2। তাহলে এখান থেকে আমরা থিটা কি পাই, থিটা হচ্ছে 2n প্লাস 1 পাই। ঠিক আছে, এটা আমরা পাই। তো সিমিলারলি আমরা যদি এটা নিয়ে কাজ করি সেক্ষেত্রেও কিন্তু থিটা সমান 2n প্লাস 1 পাই পাবো আমরা। ঠিক আছে, 2n প্লাস 1 পাই, তার মানে কস থিটা মাইনাস 1 হলে আমরা রেজাল্ট কি পাইলাম, দেখো কস থিটা মাইনাস 1 হলে, কস থিটা মাইনাস 1 হলে হ্যাঁ থিটা ইকুয়ালস টু আসবে 2n প্লাস 1 পাই, এটা আসবে। ঠিক আছে, তো আমরা এই কেসগুলি পাইলাম, আমরা সমাধান করে কিন্তু এইভাবে ট্রাইগোনোমেট্রিককে সমাধান করব। ঠিক আছে, তাহলে দেখো আমাদের টোটাল আমরা কি পাইলাম, যে সাইন থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়ালস টু হবে n পাই। ঠিক আছে, আচ্ছা আমরা ফাইনালি একবার লিখি সবগুলি, যে 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 রেজাল্টগুলি আমরা পাইছি। দেখো তাহলে কোনো ত্রিকোণমিতিক অনুপাতকে সমাধান করে নাম্বার 1 সাইন থিটা যদি আমরা 0 দেখতে পাই তাহলে সেখানে কিন্তু হবে থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো n পাই। নাম্বার 2 সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হলে থিটা ইকুয়ালস টু হবে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। নাম্বার 3 কোসেক থিটা কোসেক আলফা। ঠিক আছে, কোসেক থিটা ইকুয়াল টু কোসেক আলফা হলে থিটা ইকুয়ালস টু হবে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। এটা হচ্ছে আমাদের সাইনের ক্ষেত্রে, এই সবগুলি কিন্তু সাইন দিয়েই বের করা হয়েছে এই তিনটা। এরপরে দেখো আমরা যাব কজের মধ্যে। দেখো নাম্বার 1 কস থিটা ইকুয়াল টু 0 হলে হ্যাঁ থিটা ইকুয়ালস টু হবে 2n প্লাস 1 পাই বাই 2। ঠিক আছে, এইটা। নাম্বার 2 কস থিটা কজ আলফা হলে থিটা ইকুয়ালস টু হবে 2n পাই প্লাস মাইনাস আলফা। নাম্বার 3 কস থিটা ইকুয়াল টু সেক থিটা ইকুয়াল টু সেক আলফা হলে সেক থিটা ইকুয়াল টু সেক আলফা। সেক থিটা ইকুয়াল টু সেক আলফা, তাহলে থিটা হবে 2n পাই প্লাস মাইনাস আলফা। ঠিক আছে, সাইন আর মানে কজ আর সেক কিন্তু সেম, সাইন এবং কোসেক কিন্তু সেম। তো কজেরটা আমরা পেয়ে গেলাম। এরপরে টেনে আসবো আমরা। নাম্বার 1 টেন থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়ালস টু হবে n পাই। ঠিক আছে, থিটা ইকুয়ালস টু n পাই। আচ্ছা, তাহলে দেখো সাইন এবং কোসেক আমাদের শেষ, কজ এবং সেক আমাদের শেষ, তাহলে টেন আর কটি বাকি। তাহলে টেন থিটা ইকুয়াল টু n পাই। নাম্বার 2 টেন থিটা ইকুয়ালস টু যদি টেন আলফা হয় সেক্ষেত্রে থিটা কিন্তু আসবে n পাই প্লাস আলফা। ঠিক আছে, এটা আসবে। নাম্বার 3 কট থিটা ইকুয়াল টু যদি কট আলফা হয় সেই ক্ষেত্রে কিন্তু থিটা আসবে n পাই প্লাস আলফা। এটা আমরা পাইলাম। এটা হচ্ছে টেনের ক্ষেত্রে, এইগুলি টেনের ক্ষেত্রে। এরপরে স্পেশাল কেসগুলি আমরা কি কি পাইলাম। নাম্বার 1 হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু যদি প্লাস মাইনাস 1 হয় তাহলে থিটা সমাধান করলে থিটা আসবে থিটা আসবে 4n প্লাস মাইনাস 1 পাই বাই 2। এটা আসবে। তো আমরা দেখো প্লাস নিব যখন +1, মাইনাস নিব যখন -1। আচ্ছা, নাম্বার 2 cos থিটা 1 হলে
থিটা ইকুয়ালস টু কিন্তু আসবে 2n পাই। আর cos থিটা যদি -1 হয়, হ্যাঁ cos থিটা -1 হলে তাহলে থিটা আসবে 2n + 1 পাই, 2n + 1 পাই, এটা আসবে। ঠিক আছে, তো এই সমাধানগুলি কিন্তু আমরা পাইছি টোটাল। তো এই সূত্রগুলি ব্যবহার করে কিন্তু আমাদের এই অধ্যায়ের ম্যাথগুলি করতে হবে। তো সামনের ক্লাসে তোমাদের সামনে অধ্যায়ের ম্যাথ নিয়ে হাজির হব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।